কাজাল ফাকরু ইয়াকুন আল কুফরান। আল্লাহ রাসূল বলেছে দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে। সুতরাং আমরা বলি, আমরা সবসময় এমফেসাইজ করি যে গরিব থাকো, গরিব থাকো, টাকা পয়সা এত লাভ কি, দুনিয়া দুনিয়া করা দরকার না, আখিরাত করো না। ইসলামের যত বড় বড় ইবাদত আছে, সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনীর জন্য। রোজা, এই তোমার কুরবানি কার জন্য? গরিবের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করতে বলছে, যাকাত প্রদান করতে বলছে, যাকাত খাইতে বলে নাই। আর আমরা ইসলামটাকে বানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম। তোমরা জানো, ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে আসছিল, তখন আমরা, এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ, সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে। আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে। তারা কি করছে? তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো। শুভ অপরাহ্ন, সবাই কেমন আছেন? চেহারা দেখে তো মনে হয় না ভালো আছেন। খাওয়া হয়েছে? খাওয়া হয়নি না? সারাদিন ক্লাস ছিল, খাওয়া হয়নি, তাহলে তো আমার জন্য কথা বলা খুবই কঠিন। বলা হয় তাকে হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান। ক্ষুধার্ত মানুষ খুব রাগান্বিত হয়। আপনারা কি রেগে আছেন? রেগে আছেন? সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। মানে ক্ষুধা লাগলে চাঁদকেও রুটি মনে হয়। সে অবস্থায় আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। This is really rigid, really difficult to listen bitter speech in empty stomach. খালি পেটে তিতা বকবকানো শোনা যায় না। শোনা যায়? হ্যাঁ? কিন্তু আমি বিশ্বাস করি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায় খাপ খাওয়ার মতো যোগ্যতা তোমাদের আছে, ঠিক কিনা? হ্যাঁ? তো সে সাহস নিয়ে খালি পেটে তোমাদের সামনে কিছু তিতা বকবকাবো। শুনতে পারবা তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুনতে পারবা? আমি আসলে প্রথমে অভিবাদন জানাই স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদকে, যারা এত চমৎকার একটা আয়োজন তোমাদের জন্য করেছে। চাইনিজরা একটা কথা বলে থাকেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো। সেই মানুষ চাষ করার জন্য স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ যে চমৎকার আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আসলে তারা যে আয়োজনটা করেছে, একবার একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বলল, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বললো যে প্রত্যেকে বেলুনের মধ্যে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখলো। লিখার পর বললো যে তোমরা বেলুনটা ছেড়ে দাও। প্রত্যেকে তার বেলুনটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর শিক্ষক বলল, তোমরা এক কাজ করো, যে বেলুনটা ছেড়ে দিয়েছো সেই বেলুনটা তুমি আবার খুঁজে নাও, তোমার বেলুনটা তুমি খুঁজে নাও। প্রত্যেকে তার বেলুনটা খুঁজলো, কিন্তু 5 মিনিট ধরে তারা বেলুনটা খুঁজে পেল না। শিক্ষক বলল, তুমি এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে সেই বেলুনটা তুমি হাতে নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দিয়ে দাও। দেখা গেল 1 মিনিটের মধ্যে প্রত্যেকের বেলুনটা খুঁজে পেল। প্রত্যেকে তার বেলুনটা খুঁজে পেল। শিক্ষক বলল, দেখো আলটিমেটলি এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি নিজে সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে অন্যকেও সুখী করা সম্ভব, তুমি নিজেও সুখী হওয়া সম্ভব। আজকে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ তোমাদেরকে সুখী করার জন্য, তোমাদেরকে খুশি করার জন্য যে চমৎকার আয়োজনটা করেছে, আমরা আরেকটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমি কেন বারবার অভিবাদন জানাচ্ছি? কারণ তোমরা যে বয়সে আছো এই বয়সটা আমরা পার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাও প্রথম বর্ষ পড়েছিলাম,
আজকে তোমাদের প্রথম বর্ষের জন্য আয়োজন করা হয়েছে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম। আর আমাদের জন্য যখন পড়েছিলাম, আমাদের জন্য কি আয়োজন করা হয়েছে সেটি শোনার পর তোমরা বুঝবা যে তোমরা কত ভালো জায়গায় আছো। আমার মনে আছে 2009 সাল 10 জানুয়ারি প্রথম বর্ষের হলে উঠবো। সূর্য সেন হল আমার অ্যাটেস্টেড। হলে উঠবে রাত 10টায়। আমাদের গেস্ট রুম হয়। হলে উঠার জন্য একটা ভাইবা হয়। সে ভাইবাতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে আমাকে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্য বুঝতে পেরেছ। ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠা হয়েছেন, ছাত্রলীগের প্রথম সভাপতির নাম কি, বর্তমান সভাপতির নাম কি, অনেক প্রশ্ন আমাকে জানি। প্রত্যেকটা প্রশ্ন 12টা প্রশ্ন জিজ্ঞেস, প্রত্যেকটা প্রশ্ন পেরেছি। লাস্টে একটা প্রশ্ন আমাকে করেছে, আজকে কি দিবস। আমি তো মুখস্থ করে আসছি, ভুল হওয়ার তো কথাই না, কারণ আমাকে আগেই সব পড়ে আসছি যে তারা এই প্রশ্নগুলো আমাকে করবে। কিন্তু আমি বললাম আজকে হচ্ছে শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস। কথা কিন্তু সত্য। দেখি যে তারা আমার দিকে এভাবে চোখ বড় করে তাকিয়ে আছে। আমি বললাম কি রে, প্রশ্ন তো উত্তর তো ঠিকই আছে, প্রশ্নও ঠিক আছে, উত্তরও ঠিক আছে, ঘটনা কি? একজনে বললো একটা ছুরি নে, ছুরি। আরেকজন বললো এই একটা দা নে, আজকে তার হাত পা সব কাটবো। নবীন বরণ করছে, দেখো আমাকে বরণ করে নিচ্ছে তারা। আমি তো ভয়ে, প্রথম বর্ষের ছাত্র, আসলাম গ্রাম থেকে, হাত পা কাটবে। তো আমি বললাম, তারপরে একটু সাহস করে বললাম যে ভাইয়া আমি কি ভুল করেছি ভাইয়া? ভুল করিস নাই, তুই বঙ্গবন্ধু কেন বলিস নাই? আমি তো রে বাবা মুখস্থ তো সব করছি। প্রত্যাবর্তন দিবস শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওটা তো পুরা পড়ি নেই। এর মধ্যে তারা তো আমাকে হাত পা কাটার জন্য অবস্থা রেডি। তারা বুঝে গেছে যে আই এম নট বিলং টু ছাত্রলীগ। তখন তো আমি তাদের অত্যাচারে, মানসিক অত্যাচারে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। পড়ার পর আমাকে পরবর্তীতে নিয়ে যায় রুমে, নিয়ে পানি টানি ঢালার পর হোঁশ আসার পরে আমি যে হলে উঠবো, হলের সভাপতি ছিল আমার বাড়ি কুমিল্লা, তার বাড়িও কুমিল্লা। আমি চিন্তা করছি তার কাছে উঠলে, মানে ছাত্রলীগের সভাপতি, তাহলে আমি একটু সেফ থাকবো। তো সে আমাকে দেখতে আসলো। তো আমি বললাম ভাই আপনার এলাকা বাড়ি, আমার একই এলাকার, আপনি কি করলেন এটা? যা বেটা, আমি তো তোকে চাইছিলাম, তোর সাহস কতটুকু, যে ছুরি গুলির সামনে তুই কতটুকু নিজেকে তৈরি করতে পারিস, তোকে নেতা বানাইতে পারবো কিনা, এই জন্য চাইছিলাম। তা আমি বললাম ভাই আগে তো প্রশ্নটা ফাঁস করে দিতে পারতেন। তার মানে তখন আমাদেরকে প্র্যাকটিস করা হতো, নবীনদেরকে পড়াশোনা না, যে তোমার সাহস কতটুকু, তোমার হাত মা কাটতে পারো কিনা। আমাদেরকে তখন সোহরাওয়ার্দীতে রাতে পাঠানো হতো, সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরকে পাঠিয়ে বলা হইতো যে যারা কাপল আছে তাদেরকে ধরবা, প্রথমে ধরে জিজ্ঞেস করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা দরকার নেই, আর যদি অন্য বিশ্ববিদ্যালয় হয় তাহলে চড়াইবে শুধু ঠুস ঠাস। কেন? বলে যে এটা করলে, তো আমি এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম, বড় ভাই এটা কেন করা হয়? বলে যে এটা করলে তোমার সাহস বাড়বে। সাহস বাড়বে? কি শিখাচ্ছে আমাদেরকে? সাহস বাড়ানোর জন্য আমাদেরকে রাতে সোহরাওয়ার্দীতে পাঠানো হয়। তারপর এক বড় ভাই বলে, শোন তোদেরকে আমি এটা বলে রাখি, তোরা যখনই দেখবি যে আমি কোন কারোর সাথে কথা বলতেছি, তখন আমি মাথায় যখন হাত দিব, তখন তোরা বুঝতে পারবি যে সামনে যে আছে সে হচ্ছে আমাদের শত্রু। তখন তোরা মাইর দেওয়া শুরু করবি। আর তখন আমি নিষেধ করবো, এই আমার বন্ধু মারিস না, মানে এরা হয়তো ছাত্র শিবির না ছাত্র দল, যে তোরা মারা শুরু করবি। তখন আমি নিষেধ করবো, এই আমার বন্ধু মারিস না, তোরা তারপরেও বেশি মারবি, যত বেশি নিষেধ করবো তত বেশি মারবি। তো এটা তো হয়ে গেছে, আমাদের শিক্ষা হয়ে গেছে। একদিন মনে আছে এখানে একটা টিএসসির মোড়ে কর্নারে একটা জুসের দোকান ছিল। ওই জুসের দোকানে আমরা ওই বড় ভাইটা দাঁড়ায় একজনের সাথে কথা বলতেছে। আমরা ছিলাম রাজু ভাস্কর্যের এখানে। তখন উনি মাথায় হাত দিছে। তখন আমাদের মধ্যে একজন, এই ভাই তো ইশারা দিচ্ছে, চল। সবাই গিয়ে ওই ভাইটাকে দিল মারে। বড় ভাই বলছে, এই আমার বকনিপতি। তারপরেও ফলাফাইন তো বলছে যে নিষেধ করছে, মারতে হবে। বলে যে আমার আপন, আল্লাহর কসম আমার আপন বকনিপতি। তারপরেও ফলাফাইন মেরে একবারে। কারণ ভাই শিখাই দিছে যত বেশি নিষেধ করবো তত বেশি মারবি, আর আমি যত বেশি বলবো তত বেশি মারবি। পরে জানতে পারলাম আসলে এটা তার বকনিপতি ছিল, তারা দেখতে আসছিল। তার মানে আমাদেরকে শিখানো হতো এটা। এই জন্য তোমরা অনেক বড় সৌভাগ্যবান, যে ফার্স্ট ইয়ারে এসে তোমরা একটা ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম পাচ্ছ। সেখানে শিখানো হচ্ছে না তোমার সাহস আছে কিনা, সেখানে তোমাকে ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে তোমাকে সাহস শিখানো হয় না। সেখানে বড়দেরকে চর মেরে, কাপলদেরকে চর মেরে শিখানো হয় না তোমার সাহস আছে কিনা, সেটা শিখানো হয় না। এই জন্য তোমরা অনেক বড় সৌভাগ্যবান। এই জন্য নামটা স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, নামের মধ্যে
কাজেরও মিল আছে, যে স্বাধীন ছাত্র তোমরা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন ছাত্র। ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম, নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে এখানে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের পরিচয়। আজকে তোমরা এখানে যারা আছো, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Dhaka University. You have to compete all over the country. You have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীর একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কম্পিটিশন করবে, তাহলে তুমি ভুল করবা। You have to think beyond বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে, বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা কমন সমস্যা, দেখো আজকে আমরা যে এখানে কথা বলছি, তোমরা যে ওখানে বসে আছো, তার মানে কি এটা মিনিং করে যে আমরা তোমাদের থেকে মেধাবী? না, ইট ডাজন্ট মিন যে উই আর দ্য সো মাচ মেরিটোরিয়াস স্টুডেন্ট দ্যান ইউ, নো। তারপরও কেন আমরা এখানে দাঁড়িয়েছি, তোমরা ওখানে বসে আছো? তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের বড়। একটা দার্শনিককে জিজ্ঞেস করে বড়দের কথা কেন শুনবা, দার্শনিক বলছে বড়দের কথা তুমি এই জন্য শুনবা কারণ বড়রা তোমার বয়সটা পার হয়ে গিয়েছে, তারা জানে তারা কি ভুল করেছে, তারা জানে তারা কি ভালো কাজ করেছে। এই জন্য বড়দের, তোমরা যদি এখন ইন্টারের কাউকে পরামর্শ দিতে চাও, খুব চমৎকার পরামর্শ দিতে পারবা, কিন্তু যখন ইন্টারে থাকতা তখন কিন্তু তোমাদের মাথায় সেটা ঢুকে নাই, ঠিক না? তার মানে এজন্য সে সাহস থেকে তোমাদেরকে কয়েকটি কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী তার মনের সাবজেক্টে পড়ে না। কেউ যদি ইকোনমিক্সে পড়ে বা লতে পড়ে, তারা জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি লতে পড়তে চাইছিলা? না রে ভাইয়া, আমি তো মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল, মেডিকেলে হয় নাই, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স এবং লতে পড়ছি। আবার তুমি যদি একটা হিস্ট্রি স্টুডেন্ট বা অ্যারাবিকে তাকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি হিস্ট্রিতে পড়তে চাইছিলা, রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাইছিলা? না রে ভাইয়া, আমার তো ইচ্ছে ছিল ইকোনমিক্সে পড়বো, তারপরে সাবজেক্ট পাইলাম কি করব, এই জন্য পড়ছি। তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন মানসিকতায় আমরা কখনো যে সাবজেক্টটা পড়ছি সেটা প্যাশনেট হয়ে পড়তে পারছি না। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, 1500 জন নিয়ে তারা গবেষণা করেছে। 1500 জনকে তারা জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি কি টাকার জন্য চাকরি করো, পড়ো, নাকি ভালো লাগে এই জন্য করো? 1500 জনের মধ্যে 1300 জন বলেছে টাকার জন্য করি, আর 200 জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি। 20 বছর পর গবেষণা ফলাফল দেখতে পেয়েছে, যারা বলেছে প্যাশনেট হয়ে চাকরিটা করে টাকার জন্য না, তারা এক একজন এক একটা কোম্পানির প্রধান হয়েছে। আর যারা বলেছে যে আমি টাকার জন্য পড়ি, তারা ওই যে অবস্থায় আছে 1-2টা প্রমোশন হয়েছে, তার উপরে যেতে পারেনি। তার মানে তোমাকে যে কাজটা প্যাশনেট তুমি করবা, 3 ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের আছে, 3 ক্যাটাগরি স্টুডেন্ট। একটা হচ্ছে পিজনাল মেন্টালিটি, আর একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি। 3 ধরনের মেন্টালিটির লোক আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। পিজনাল মেন্টালিটি মানে মা বাবা বলছে জেলের মধ্যে ঢুকাই যে এটাই করো, এই সাবজেক্টে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, এই সাবজেক্টে পড়ো, অন্য সাবজেক্টে তুমি তোমার মনের সাবজেক্ট পেয়েছো, কিন্তু না, তোমাকে বলেছে এটাই পড়ো, এই জন্য তুমি পড়ো। এদের সফলতার হাত মাত্র 1%। আর এটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি। ট্যুরিস্ট মেন্টালিটি কেমন? যে ট্যুরিস্টের মতো যায়, দেখে আসে, ভালো লাগলে বসলো, ভালো লাগলো দেখলো, আর নাহলে চলে আসলো। তাদের সফলতার হাত 1%। যে দেখি না, মা বাবা যেহেতু বলেছে সাবজেক্টটা একটু পড়ি, দেখি না, ভালো লাগলে করলাম, না পারলে করলাম না, শেষ। তাদের সফলতার হারও 1%। আর সফলতার হার 80% হচ্ছে তাদের যারা প্যাশনেট হয়ে পড়ে, এটা আমার ভালো লাগে তাই আমি পড়ি, মন থেকে আমার ভালো লাগে। তোমার যদি মন থেকে ভালো লাগে, এই জন্য তুমি যদি পড়ো, তুমি যেটাই করবা সেটাতেই তুমি সফল হবা। কিন্তু আমরা সেটি করতে পারি না, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আছো, এখন থেকে তুমি আগে চিন্তা করবা তোমার জীবনে কি চাওয়া।
তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ির মালিক হতে হবে, তাহলে তুমি একভাবে প্রথম বর্ষ থেকে তোমার প্ল্যান শুরু করতে হবে। তুমি যদি বলে গাড়ি বাড়ি মালিক হবা, তুমি যদি মনে করো, তাহলে তোমাকে প্রথম বর্ষ থেকে চিন্তা করতে হবে। তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবে না। তুমি যদি বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না। হতে পারবা ওই সিস্টেম করে। কালকে একটা শুনলাম, একজন ঘোষ খায়, সে সবসময় বলে যে আমাকে ঘোষ আসলে একটা কাজ করার জন্য বলে যে আমাকে 5টা সিঙ্গারা নিয়ে আসো। শুনছো? 5টা সিঙ্গারা নিয়ে আসো। তো এরা তো দুদক্ত চিন্তা পড়ে গেল যে 5টা সিঙ্গারার কথা কেন সবসময় বলে। পরে ওনারা একজন লোক পাঠানোর পরে কাজটা করার জন্য বলে যে 5টা সিঙ্গারা নিয়ে আসো। কোথায় থেকে? ওই রেস্টুরেন্ট থেকে। ওই রেস্টুরেন্টে তার ভগ্নিপতি বসা। তো 5টা সিঙ্গারার দাম কত? একটা সিঙ্গারার দাম 50,000 টাকা। বুঝতে পেরেছো? তার মানে তুমি যদি অধিক টাকা পয়সার মালিক হতে চাও, তাহলে তুমি যদি মনে করো বিসিএস ক্যাডার হবা, তাহলে এই প্ল্যানটা তোমার ভুল। আর তুমি যদি মনে করো যে তুমি প্রচুর টাকার, তুমি যদি মনে করো না আমার সম্মান চাই, তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিসিএস ক্যাডার, ড্রাইভ দ্য টিচার, ভালো করে পড়াশোনা কর প্রথম বর্ষ থেকে। আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি মালিক হতে হবে, তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে, ব্যবসা করতে হবে। তুমি যদি বলতে পারো ভাইয়া ব্যবসা যদি আমি যদি কাউকে বলি, আমরা সবসময় এম ইন লাইফ ছোটবেলা পড়েছিলাম, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার, কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা। ব্যবসা জিনিসটা কেমন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন, উল্লেখ করেছেন, সেটি হচ্ছে কি? ব্যবসা। আহাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি? ব্যবসাকে তোমাকে হালাল করেছি। এবং ইসলামের 10 জন আশারে মুবাশশারা, 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 9 জনে ছিল ব্যবসায়ী। এবং প্রফেট ওয়াজ অলসো দ্য বিজনেসম্যান। জানো তো? হ্যাঁ, তার মানে ব্যবসাটা এটাকে এমফেসাইজ করেছেন। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে বলেছিল, জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি $100 একটা নোট নিবে নাকি একটা কলা নিবে, বিড়াল $100টা গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয়। কারণ বিড়াল জানে না $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটি গ্রহণ করে। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব। সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে। এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচার প্রসার হয়েছে, ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে। তোমরা সিন্দাবাদ দেখেছো না? সিন্দাবাদ কেন আমরা দেখেছি? সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে, সেখানে ব্যবসা শুরু করেছে, বিয়ে শাদী করেছে। মানুষ দেখেছে যে অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। এই ব্যবসায়ী কথা সালাম দেয়, সুন্দর কথা বলে, হ্যাঁ, স্বচ্ছতা আছে। তখন মানুষ একজন করে কি ইসলামের দিকে ঝুঁকে যায়। তার মানে ব্যবসা। এবং আল্লাহ রাসূল একটা হাদিস আছে, কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান। আল্লাহ রাসূল বলেছে দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে। সুতরাং আমরা সবসময় এমফেসাইজ করি যে গরিব থাকো, টাকা পয়সা এত লাভ কি, দুনিয়া করা দরকার না, আখিরাত করো না। ইসলামের যত বড় বড় ইবাদত আছে, সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনীর জন্য। রোজা, এই তোমার কোরবানি কার জন্য? গরিবের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করতে বলছে, যাকাত প্রদান করতে বলছে, যাকাত খাইতে বলে নাই। আর আমরা ইসলামটাকে বানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম। তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে আসছিল, তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে। আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে। তারা কি করছে? তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো। তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশনে শিখায়, কি শিখায় জানো? যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কখনো দেখছো সিইউ পদে চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে? এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে? আমাদেরকে যে কেরানি পদে আবেদন। তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি,
তোরা ফকিরের জাতি, তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত, একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না। আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি। বড় স্বপ্ন দেখতে পারি না, এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না, বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না, সে স্বপ্ন দেখতে পারি না। এজন্য তুমি যদি আমি বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করব, সরকারি চাকরি করব। এরপর বললো না, সরকারি চাকরি করলে তো আমি তো অসৎ হইতে পারবো না, অসৎ হইতে পারবো না। আল্লাহর রহমতে আমি একটা স্বাধীন পেশায় আছি, স্বাধীন পেশা আছে। আমি যখন ওকালা দিতে ঢুকি, প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম 100 টাকা। একটা শুনানি করেছিলাম, জামিন করেছিলাম, সিনিয়র আমাকে 100 টাকা দিয়েছেন। এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক, বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে, তাদের বেতন ছিল 70 থেকে 80,000 টাকা। কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে 10 বছর ওকালতির পরে চেম্বার আসি বললো, বন্ধু আমি তো 80, 90, 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি, তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো, এখন বন্ধু চাকরি ভালো লাগে না, এই পেশা তোমার পেশা চলে আসবো, আইনজীবী পেশা আসবো। তাই বললাম, বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে। বলছে না, শুরু থেকে শুরু করবো। সে আবার শুরু থেকে শুরু করেছে। তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না 70-80,000 টাকা আমার লাগবে, তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ 12 জুনিয়র্স ইন মাই চেম্বার, 12 জন জুনিয়র আছে আমার, সে সুযোগটা হতো না। এজন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও, তোমার মেন্টালিটি কি। সেটির জন্য চাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে। হু আর ইউ, হু আর ইউ ওয়ান্ট টু গো, তুমি কে, তোমার সম্বন্ধে। আমরা সবসময় বললাম না, ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট। দেখো আগে আরবরা বড় বড় ব্যবসায় পরিচালনা হইতো, আর এখন মুসলমানরা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে, ভোক্তা। ওরা বানায় আর আমরা ভোক্তা, অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড়। এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে, তোমার সম্বন্ধে তুমি কে, তুমি কতটুকু যেতে পারবা, তোমার সম্বন্ধে জানতে হবে। দেখো 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। সেটি তোমার পর্তুগাল হয়ে, স্পেন হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল একটা তার, ফাইবার কেবল, পরবর্তীতে স্যাটেলাইট, এই কি বলে শেখ মুজিবুর রহমান যে এটা কি বলে হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে। সে তারটার দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। 17,500 কিলোমিটার একটা তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমরা এখানে কি করছি, আমেরিকা বসে দেখতে পাচ্ছে, আমেরিকাতে কি করছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি, মাত্র 17,000 কিলোমিটার একটা তার দিয়ে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে তার আছে, নার্ভ আছে, বলা হয় 2 কোটি নার্ভ আছে আমাদের মাথার মধ্যে। একটাকে যদি একটার সাথে যুক্ত করা হয় 2 লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব। ডু ইউ ইমাজিন? মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। এজন্য তোমাকে জানতে হবে তুমি কে, বিশ্ব জগৎ সম্বন্ধে ধারণা আছে। এই বিশ্ব জগতের আয়তন কত বড় বলো তো? পৃথিবীর আয়তন কত? 52 কোটি বর্গ কিলোমিটার। যে পৃথিবী, যে আয়তন, যে পৃথিবীটা, এই পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই, এই 52 কোটি বর্গ কিলোমিটার মধ্যে 7টা মহাদেশ, 7টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। আর সূর্যটা কি? একটা নক্ষত্র। আল্লাহ বলেছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে। তার মানে এই বিশ্বজগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি বলেছে জানো? আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তুমি সেরা জাতি। এই বিশ্ব জগতে যা আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আর বিশ্ব জগতে যা আছে সবকিছু সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য, আর তুমি শুধু করবে আমার দাসত্ব। ধারণা আছে? তার মানে তুমি মনে করো, আমি মনে করো আমরা অযথা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে, অযথা। আমরা বলি না, আমরা কোনো কারণ ছাড়া। এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো, সুইসাইড করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছেলে এসপি, সেও আত্মহত্যা করেছে। মনে করে যে কেন? আল্লাহ তাআলা কি আমাকে অনর্থক সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান।
আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি। তোমাকে এমন একটি কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। মিস্টার বিনের নাম শুনেছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, করবে কি বলে, এই নাট্যশালায় সে এই থিয়েটারে সে ভর্তি হয়। থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা, তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না, কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন, পুরো বিশ্বরে এত আলোড়ন তৈরি হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। তুমি একটু কালো হলে মন খারাপ করো, হ্যাঁ আমি কালো, আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে? মন খারাপ করো না? করো না? একটা ছেলে প্লে বয়, খুব সুন্দর, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে। তো পড়াশোনা তো আর করে নাই, সবসময় প্লে বয় ছিল, পড়াশোনা তো আর করে নাই। তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে তো করা দরকার। বিয়ে করতে হলেও তো বউ চালাইতে হবে, বউ চালাতো সামর্থ্য তার নাই। সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি, যে মেয়ে চাকরি করে। তো পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব। বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে, এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে, একটা দেখার তো তার খুব শখ। বন্ধু যাওয়ার পর দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বন্ধু একটু পর বন্ধু তো টেডা। যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? তুমি মনে করো সুন্দরের সুন্দর আল্লাহ মিলিয়ে দেন না, আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলায় নাকি? কোরআনে বলছে আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবা আল-খাবিসাতুল লিল-খাবিসা। আল্লাহ কোরআনে বলছে আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি। বুঝো না? শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না। সক্রেটিস একটা চমৎকার কথা, বিউটি ক্যান নট এসকেপ অফ ক্যালামিটি। সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না। তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না। একটু আগে আমি একটা শুনানি করে আসলাম, সকালে একটা জেরা করলাম। একটা মেয়ে, একটা বুয়েটের একটা ছাত্র, সে একটা মেয়েকে বিয়ে করলো, সুন্দরী মেয়েকে, খুব চমৎকার সুন্দরী মেয়ে। বিয়ের দিন রাতে সে দেখায় 7টা ছেলের সাথে তার সম্পর্ক, ছবি দেখায় ছেলেটাকে, বলে যে তোমার বিয়ে করছে আবার কি কাবির নামা হচ্ছে লাকি 7 দিয়ে, মানে 7,77,760 টাকা। রাতে বিয়ের দিন রাতে বলতেছে ডিভোর্স দাও আর আমার টাকাটা আমাকে, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও। ছেলে তো বুয়েট থেকে পড়া ছেলে, সুন্দর ছেলে, ডিপিটিসিতে জব করে, বেচারা ইঞ্জিনিয়ার, বেচারা তো পরে যখন দিচ্ছে না তখন বিরুদ্ধে করে দিল এক মামলা। তো পরে ফার্ম গেটের ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করছে, যে তাকে তো ছবিগুলো দেখেছে 7-8 জনের সাথে সম্পর্ক আছে, প্রিন্ট করছে। তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা, বলছে এই অবস্থা, আমার একটা ভালো লয়ার দরকার। তখন কম্পিউটার দোকান নাকি আমার কথা রেফার করলো, ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে, ওনার কাছে আপনি যান। তো সেই ইঞ্জিনিয়ার সাহেব 3-4 দিন ধরে আমাকে নিয়ে ওয়েবসাইট দেখেছে, গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে। পরবর্তীতে এই মামলা তাকে আমি জামিন করিয়েছি। তারপর আজকে মেয়েটার জেরা করলাম, মেয়েটার জেরা করবো, মেয়ের নাকে দিয়ে মুখে দিয়ে শুধু পানি বেরোচ্ছে, বাতাস বেরোচ্ছে। তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা হলো, তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ ঝাপ করা দরকার নেই। আল্লাহ তাআলা কালো তৈরি করেছে কারণে, আমার মতো কালো তৈরি করেছে কারণে, আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে। তোমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তাআলা, তোমাকে অনর্থক সৃষ্টি করে। আমরা সবসময় সুখের সংজ্ঞাই খুঁজে পাই না, সুখের সংজ্ঞায় খুঁজে পাই না। একটা কাক মন খারাপ, আমি কালো মানুষ, আমি কালো পাখি, আমাকে কেউ সম্মান দেয় না। সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি। তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংজ্ঞা শোনার জন্য। টিয়া পাখি, আহা তোমাকে মানুষ, আমার মনটা খারাপ, কারণ আমাকে কেউ পাত্তা দেয় না। আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি, ময়লা আবর্জনা দূর করি, কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না। কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলে, আমি বারান্দা আসলে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায়, সেলফি তুলতে চায়।
তুমি অনেক সুখী। সে বলে, কে বলেছে আমি সুখী? হ্যাঁ তুমি সুখী। কে বলেছে আমি সুখী? আমি কিভাবে সুখী হই? আমাকে মানুষ, আমি বারান্দায় কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারি না, মানুষ আমাদেরকে ধরে ফেলে, ধরে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস। কি রাজহাঁস সুখী? কেন? রাজহাঁস দেখো কখনো বের হচ্ছে, কখনো আবার ঘরে যাচ্ছে, কত ভালো। কাক বলে তার রাজহাঁসের কাছে যায়, রাজহাঁস সাহেব শুনলাম আপনার নাকি খুবই সুখী। রাজহাঁস বলতেছে, হ্যাঁ আপনি সুখী তো। আপনি যেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয়, আপনি সারাদিন ধরে ঘুরেন, পুকুরে নামেন, ময়লা পুকুরে নামেন, নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দিয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন। এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন, ঘরে আসার ঢুকার সময় খাবার দেয়, আপনি ঘরে ঢুকেন, রাতে ঘুমান, আবার সকালে বের হন। আপনার মতো সুখী তো কেউ নেই। সে বলছে আমি সুখী, আমি সুখী। কে বলেছে আমি সুখী? কে বলেছে আমি সুখী? সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর। দেখো কত সুন্দর ময়ূর, তার সাথে মানুষ ছবি তোলে, তার সাথে সেলফি তোলে, কত সুন্দর দেখতে। কাক বলল যে ময়ূর সুখী। কাক গেল ময়ূর কাছে, ময়ূরকে দেখতে গেলেও চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে। সে বলে, ওরে বাবা রে, মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে, তার মানে তো সুখী সে, বেশি সুখী। আমি সুখী। যে স্বেচ্ছাসেবী পাখি, তুমি তো সবচেয়ে সুখী, তোমার কোনো ঝামেলা নেই, তোমাকে কেউ আটক করছে না, তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও, মানুষের জন্য কাজ করে যাও, তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি। কাক তখন ভাবলো, আরে আসলে কথা তো আমি না সুখী, আমি না সুখী, আমি মানুষের জন্য কাজ করে যাই, মানুষের কাজ করে যাই, কিন্তু মানুষ কখনো আমার খাঁচার মধ্যে বন্দি করে না, খাঁচার মধ্যে বন্দি করে না, আমি অপরের জন্য কাজ করে যাই, অপরের সুখের জন্য কাজ করে যাই। তখন কাক সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী। আজকে যারা তোমরা সুইসাইড অ্যাটেম্প নাও, যারা সুইসাইড অ্যাটেম্প নাও যে তুমি সুখী না, তুমি সুখী না, তোমরা সবসময় চিন্তা করো। জাপানে একটা বই আছে, তোমরা বইটা অবশ্য পড়েছো, ইংল্যান্ডের একজন নাগরিক, তিনি জাপানের লারা হার্ভে, তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন, তিনি একটা বই লিখেছেন, বইটা হচ্ছে কাইজান। সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন, জাপানিরা কেন সুখী। সেখানে একটি গুণের কথা বলছেন ইকিগাই। ইকিগাই মানে পারসু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো, করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো। আর দ্বিতীয় আরেকটি বলছে পোমোডোরো। পোমোডোরো মানে কম্পেয়ার, ডোন্ট কম্পেয়ার টু আদার, অন্যের সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না। আমরা অন্যের সাথে কম্পেয়ার করি। আল্লাহ রাসূলের জন্য বলেছে তুমি নিচের দিকে তাকাও, তাহলে তুমি কোনো হতাশ হবা না, যদি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা। একটা বিল্ডিং এর 11 তলা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে, আর নিচে একটা রাস্তার শিশু, সে খেলছে, কাদা দিয়ে খেলছে। উপরে নিচের শিশুটা চিন্তা করছে, ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে 11 তলায় থাকতে পারতাম। আর উপরে শিশুটা বলছে, ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম। তার মানে আমরা অন্যের দিকে তাকাই, তুমি কখনো অন্যের দিকে তাকাবা না, তাহলে তুমি কোনো সুখী হতে পারবা না, তুমি অন্যের সাথে কোনো তুলনা করবা না। আজকে আমেরিকার প্রধান কে? ট্রাম্প। ট্রাম্প কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে বলতো? 79 বছর বয়সে। আর বারাক ওবামা কত বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে? বারাক ওবামা 50 বছর বয়সে 2 বার প্রেসিডেন্ট থেকে অবসর গ্রহণ করেছে। ট্রাম্প যদি চিন্তা করতো বারাক ওবামা পিচ্ছি একটা ছেলে প্রেসিডেন্ট হয়ে গেছে, আর আমি জীবনে কি করলাম, আমার এই জীবনটা রেখে কি লাভ, আমি কি করলাম? না, প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে, প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে। তোমাকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সে পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারো, তাহলে তুমি দেখবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। এজন্য এখানে যারা শিক্ষার্থী আছে, নবীন শিক্ষার্থী যারা আছে, সফলতার জন্য জীবনের সবচেয়ে বড় তোমাদের পিছু টান আছে, তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে। একবার একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানা যাওয়ার পরে দেখলো একটা হাতি, বড় হাতি, তার পায়ে একটা চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে। ছোট ছোট হাতিগুলো শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শিশু চিন্তা করলো বড় হাতিটা যদি টান দেয় তাহলে শিকলটা ছেঁড়ার কথা, কিন্তু বড় হাতিটা দাঁড়িয়ে আছে কেন? তখন বাবাকে জিজ্ঞেস করলো, বাবা বললো তাহলে এক কাজ করি, কেয়ারটেকারকে একটু জিজ্ঞেস করি। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলুন তো এই যে ছোট ছোট হাতিটা শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, বড়টা টান দিলে তো ছিঁড়ে যায়। তখন কেয়ারটেকার বললো, দেখেন
এই বড় বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো হয়েছিল, তখন সে এই ছোট ছোট হাতির মতো চেষ্টা করেছিল ছেড়ার জন্য, তখন সে পারেনি। তার মাথার মধ্যে সেট হয়ে আছে, তখন যেহেতু পারিনি, এখন আমার দ্বারা আর পারা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। তোমাদের মাথার মধ্যে সে শিকল লাগানো আছে যে তোমার বড় বোন চেষ্টা করেছে বড় জায়গা অক্সফোর্ডে যাওয়ার, বড় বোন চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, বড় বোন চেষ্টা করেছে বিসিএস ক্যাডার হওয়ার, সে হতে পারেনি। তো সুতরাং তুমিও পারবা না, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে, সেটা থেকে বের হয়ে আসতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনে রাখবা, পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না, কখনো না, কখনো না। তুমি পরিশ্রম কর, পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা, পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো তারা চিন্তা করলো একটা মূর্তি বানাবে। তো মূর্তির জন্য কি লাগবে? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো একটা পাথর কোথা থেকে পাওয়া যায়? সুন্দর পাশের গ্রামে একটা পাথর আছে, সুন্দর পাথর, সাদা পাথর, চমৎকার পাথর। তখন তারা গেল পাথরকে অফার করতে, যে পাথর সাহেব আপনাকে একটু লাগবে। বলে যে আমাকে লাগবে, আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা একটু 6 মাস একটু কাটবো, ঘষবো, মাজবো, এরপর আপনাকে মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে সেলুট করবে, প্রণাম করবে, সালাম করবে। 6 মাস? না, এই কষ্ট আমার দ্বারা সম্ভব না। আমাকে কষ্ট ছাড়া যদি কোনো কাজ থাকে সেটা বলো। বলছে না, আপনাকে তো এভাবে রাখলে তো কেউ সালাম করবে না আপনাকে। তখন অবহেলিত একটা পাথর ছিল পাশে, কালো পাথর। সে বলে স্যার আমাকে নিয়ে যান, 6 মাস না, 1 বছর ধরে আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে কালো পাথরটাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর 10 জন মিলে তাকে কেটে ঘষে কাটাকাটি শুরু করলো। 10 মাস ধরে কাটছে। কাটার পর তাকে মূর্তির অবয়ব বানালো, অবয়ব বানানোর পর মন্দিরে রাখলো। দেখা যায় সবাই এসে তাকে প্রণাম করছে, সালাম করছে, নারিকেলে পানি ঢালে। দেখলো তো বিশাল লাইন পড়ে গেছে নারিকেলে পানি। তারা চিন্তা করলো, এই যে নারী প্রত্যেকের হাতে একটা নারিকেল, নারিকেল যদি আমার দেয়ালে ভাঙে তাহলে আমার দেয়াল তো ফেটে যাবে। তখন তারা কি চিন্তা করলো, ওই পাথরটাকে একটা অফার দিয়ে দেখি, এখান থেকে কাটা ঘষার কোনো কাজ নেই। তখন গেল সাদা পাথর সাহেব, আপনার একটা চমৎকার কাজ পেয়েছি। বলে কি কাজ? বলে যে আপনাকে কাটবে না, ঘষবে না, মাজবে না, কিচ্ছু করবে না, শুধু নারিকেল ভাঙবে। খুব চমৎকার। 6 মাস? না না, 6 মাসও লাগবে না, এখন থেকে কাজ শুরু আপনার, এখন থেকে আপনার কাজ শুরু, রেডিমেড কাজ। তো ভালো কথা। তো পরে তাকে নেওয়া হয়, প্রত্যেকে এসে নারিকেল ভাঙে। আবার জুতোর পিতি খুলে গেলে তার পায়ে উপরে জুতা রাখে, পিতিটা লাগায়, আসতে যাইতে লাথি মারে, পায়ের মধ্যে কোনো কাদা লাগলে তার পাথর দিয়ে তাকে মোছে, আর নারিকেলটা নিয়ে ওই যে মূর্তি, কালো মূর্তির উপর ঢালে। সবাই এসে প্রণাম করছে, সালাম করছে। সাদা পাথর বলছে, কিরে বেটা, তুই ছিলি সবচেয়ে অবহেলিত পাথর, তোর সাথে কেউ সেলফি তুলতো না, আমার সাথে সবসময় মানুষ সেলফি তুলতো, আর আজকে মানুষ তোকে প্রণাম করছে, তোকে সালাম করছে, আর আমাকে আসতে যাতে লাথি মারছে। তখন কালো পাথর বলল, তুমি তো দেখেছো আমাকে সম্মান করাটা, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, ঘষা হয়েছে, মাজা হয়েছে, 10 জন মিলে চারদিক থেকে আমার উপর আঘাত করা হয়েছে, তখন আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে প্রণাম করছে, সালাম করছে। তুমি যদি মনে করো যে পরিশ্রম করবা না, কষ্ট করবা না, এমনি মানুষ তোমাকে সম্মান করবে, এত সহজ? আমরা সবসময় বলি, আমরা একটা হাদিসের কথা, তকদির কখনো পরিবর্তন হয় না, কপালে যেটা আছে সেটা, কপালে যেটা আছে সেটা। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়ালাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ। আল্লাহ বলেছে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটা আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমি হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি এবং ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। আর তুমি মনে করো চেষ্টা করবা না, এমনিই তুমি সফল হয়ে যাবা, তোমাকে মানুষ সালাম করবে, প্রণাম করবে? না, এমনি করবে না, তোমাকে এমনি কখনো করবে না। তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা নাম কি বলতো? বিল গেটস। বিল গেটসের কয়েকদিন আগে আমি একটা বই পড়লাম, বইয়ের নাম ছিল রোড অ্যাহেড। সে বইতে বিল গেটস তার জীবনে, সে হার্ভার্ড ইউনিভার্সিটির ড্রপ আউট স্টুডেন্ট ছিলেন, সে হার্ভার্ড ইউনিভার্সিটির। সে তার বইয়ে একটা গল্প লিখেছে, তার মা ছিল মেরি ম্যাক্সওয়েল গেটস। মেরি ম্যাক্সওয়েল ছোটবেলা তাকে 3টি পরামর্শ দিয়েছিলেন। বলছে, বাবা তোমাকে বড় হইতে গেলে 3টি কাজ তোমাকে করতে হবে। কি কাজ? একটি আছে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হইতে হবে। দ্বিতীয় হচ্ছে বিং ড্রিভার, ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে অনেক বড়। তৃতীয় হচ্ছে রিড লটস অফ বুকস, প্রচুর বই পড়তে হবে।
যখন তাকে ছোটবেলায় পরামর্শ দিয়েছিল বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হতে হবে। যখন বিল গেটস দেখতে পেলেন, সে যখন হার্ভার্ডে পড়া শুরু করলেন, তখন বড় বড় অফিসিয়াল যে কম্পিউটারগুলো আছে, এই কম্পিউটারগুলো তাকে ইউজ করার জন্য দেওয়া হয়। অফিসিয়াল কাজে ব্যবহার হতো তখন কম্পিউটার। তখন বিল গেটস চিন্তা করলো, আমি অফিসিয়াল কাজে কম্পিউটার না, আমি এমন একটা মাইক্রো কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে এটা ইউজ করা যায়। বিল গেটস ইউনিভার্সিটি ক্লাসে যাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে বিল গেটস 4 বছরের মাথায় যখন মিনি কম্পিউটার জনক বলা হয়, মিনি কম্পিউটার আবিষ্কার করলেন, তখন তার বন্ধুরা পড়াশোনা শেষ করে এসে তার মাইক্রোসফটে এসে জব করা শুরু করেছে। বি এক্সেপশনাল, ব্যতিক্রম হইতে হবে। তোমাদেরকে আমি বলবো না পড়াশোনা বাদ দিয়ে শুরু করো, সেটা বলবো না। মনে রাখবা, জিকে বলা হয় আগে বলতো জেনারেল নলেজের যোগ, এখন জিকের কোনো ভ্যালু নেই। এখন এসকে স্পেশাল নলেজ লাগবে তোমার। তোমাকে এমন একটা গুণ মেক শিওর করতে হবে যে গুণটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করে দিবে। আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলো নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। তুমি যদি দক্ষ না হও, এই নলেজের কোনো ভ্যালু থাকবে না। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে। বিলিভ অর নট, বিশ্ববিদ্যালয় জীবনে যতটুকু পড়েছি, একটা শব্দ, একটা ওয়ার্ড কাজে আসে নাই। ক্যারিয়ারে একটা শব্দ কাজে আসে নাই। কাজে আসছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিতে ডিবেট করেছিলাম, বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম, কমিউনিকেশন স্কিল ছিল, অনেকের সাথে পরিচয় হয়েছিলাম, শত শত মানুষের সাথে পরিচয় হয়েছিলাম। এটা কাজে আসছে সবচেয়ে বেশি। এই জন্য তোমাদেরকে বললো, তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো অর্জন করতে হবে ফার্স্ট ইয়ার থেকে। বলে না, যার টাকা আছে সে টাকা উড়ায়, তার অনেক টাকা এই জন্য উড়ায়, আর যার সময় আছে সে সময় উড়ায়। তোমাদের সবচেয়ে বেশি আছে হচ্ছে তোমাদের সময়, আর তোমরা সেটাকে উড়াও, টাকার মতো উড়াও, তাহলে কখনো বড় হতে পারবা না। এজন্য ফার্স্ট ইয়ার থেকে বিভিন্ন ডিবেটিং ক্লাবের সাথে পৃথিবীতে যত স্কিল আছে, স্পিকিং স্কিল ইজ দ্য ফাইনেস্ট, মোস্ট ফাইনেস্ট স্কিল অল ওভার দ্য স্কিল। স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষকে ইমপ্রেস করার গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। আমরা দেখবা যে হচ্ছে মানুষকে দেখবা, একটা মানুষ তোমাকে নিয়ে, তুমি যখন একটা মানুষের সাথে প্রথম পরিচয় হবা, 4টা জিনিস মনে রাখবা। আমরা কি করি মানুষের সাথে প্রথম পরিচয় হলে? প্রথম হ্যান্ডশেক করেন, ভাইয়া আমি মামুন, ভাইয়া। তুমি যখন এভাবে হে হে করো, বুঝে যায় তোমার ওয়েট কতটুকু আছে। তুমি যদি বলে, ভাইয়া আমি মামুন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ি ভাইয়া, শুরু করলাম। আর তুমি যদি ভাইয়া আমি মামুন, ভালো আছেন ভাইয়া, তখন যার সাথে কথা বলে সে বুঝে যাবে তোমার ওয়েট কতটুকু। দ্বিতীয় হচ্ছে, আমাদের একটা স্বভাব আছে, আমরা দ্বিতীয় মানুষকে সবসময় বদনাম করার চেষ্টা করি, যে ভাইয়া ছবিতে তো আপনাকে অনেক সুন্দর লাগে, বাস্তবে তো আপনি এত সুন্দর না। তাহলে এই ভাইকে তোমার সাথে কথা বলবে? বলবে? হ্যাঁ ভাইয়া আপনার তো ছবিতে অনেক, আপনার আজকে স্যুটটা ভালো লাগছে না, আজকে কালো কালো লাগছে আপনাকে, বলি কিনা আমরা, বলো? অথচ তোমাকে প্রথম কথা বলতে হবে যে ভাইয়া ছবি থেকে বাস্তবে আপনি অনেক সুন্দর। এটা যখন বলবে ভাইয়া, তখন একটু একটু বুঝো নাই? একটু কি? হ্যাঁ শোনো, পৃথিবীতে প্রশংসা পছন্দ করে না এমন কোন মানুষ আছে? আল্লাহ প্রশংসা পছন্দ করেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেক নামাজের শুরুতে আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান, তুমি সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি এটা তৈরি করেছেন, ওইটা তৈরি করেছেন, যিনি আমাদের তৈরি করেছেন। প্রত্যেক নামাজের শুরুতে যদি সূরা ফাতিহা না পড়ো, তাহলে নামাজে হবে না তোমার। তার মানে কি? আল্লাহ জানে আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে প্রত্যেক নামাজের শুরুতে আল্লাহ বলে প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। আমাদের আপা, ওই যিনি চলে গেলেন, আমার মনে আছে 2015 সালে চীনমতি সম্মেলন কাজে অটিজম দিবস, পুতুল, ওনার মেয়ে পুতুলের অটিজম দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিল। সেখানে 100টা যুব সংগঠনকে ইনভাইট করেছে। তা আমি একটা সংগঠন পরিচালনা করতাম, আমাকেও ইনভাইট করেছিল। তো ইনভাইট করার পরে যেহেতু আমি তখন 2 জনকে কথা বলার সুযোগ দিলেন, যারা কথা বলতে পারেন, তার মধ্যে আমাকে কথা বলার সুযোগ দিলেন। তা আমি স্টেজে তখন দাঁড়াইলাম কথা বলার জন্য, তখন আপা এসে উপস্থিত। আপা আসার পরে কেউ কি আমার দিকে তাকানোর সুযোগ আছে? সবাই আপা আপা, মানে স্লোগান উপর স্লোগান, স্লোগান উপর স্লোগান। আমি আর কি করবো, আপারে কিভাবে? তখন আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, কারণ একটা হাওয়া তো মারতে হবে, না আমার কথা সে শুনবে না। ছোটবেলা আমি একটা কবিতা পড়েছিলাম, চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে এখানে এসে বলতে ইচ্ছে করছে, চাঁদ নয় সূর্য নয়, নয় আপনি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল। আপা আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আপা তো পাইছে,
আপা এবার আমার দিকে তাকাইয়া এভাবে রয়েছে। আমি বললাম আপা আমি আরেকটি কবিতা পড়েছিলাম, তুমি যে জিনিস জানতে কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার উত্তর খুঁজেছি, তার উত্তর এখনো পর্যন্ত খুঁজে পাই না, কেন বেশি এত ভালো লাগে আপনাকে? আপা তো পুরো 4 মিনিট আমি কথা বললাম, 4 মিনিট এমনি রয়েছে। তো এমনি রসার পর শেষ করার পর আমাকে ডাকলো, আমি বললাম আপা আমি আপনার ইউনিভার্সিটি। তুমি ঢাকা ইউনিভার্সিটি? জি জি আপা, হ্যাঁ গুড। আমি যদি পলিটিক্স করতাম, ওই ছবিটা উনি যে আমার মাথা হাত ধরে ছবিটা দিয়ে আপার সবচেয়ে আস্থাভাজন এই সেই বলে কি অবস্থা হইতো বলেন তো? ওই সময় অবস্থা হইতো, আর এখন কি অবস্থা হইতো? ঘটনা হ্যাজ বিন ঘটে। তখন কি হইতো আর এখন কি হইতো? যাক, কপাল, বাঁচাইছে আল্লাহ। এবং ওই ছবিটা আমার এখন সংরক্ষণ আছে, আমি কখনো পাবলিশ করিনি, পাবলিশ করলে বিপদ হইতো। আপনাদেরকে যেটি বললাম সেটি হচ্ছে, প্রথম যখন আপনি তখন বললেন যে ভাইয়া আপনি তো বাস্তবিক তো অনেক সুন্দর, এই ছবি থেকে আপনি বাস্তবে অনেক সুন্দর, তারপর ভাইয়া তোমার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। তুমি যদি আবার তৃতীয়তে আসি, যদি তখন কি করবা? তখন বল যে ভাইয়া তার সম্বন্ধে তোমার একটু ধারণা নিতে হবে। যেমন একটু আগে স্পিচ দিল তালহা ভাই, উনি যে নরওয়ে থেকে আসছে। তুমি যদি ভাইয়া আমেরিকা কিন্তু খুব সুন্দর দেশ, আমি কিন্তু আমেরিকা যাবো ভাইয়া, তো উনি বলবে কি তুই যা আমেরিকা, আমার কি? সে যদি বলতো নরওয়ে যাবো, তখন না বলতো যে না, বলতো আমেরিকা যাবো, তো যা আমেরিকা। না, এখন সে পছন্দ করে, আপনি তাকে সোশ্যাল মিডিয়া দেখেছে সে আর্টিকেল লেখে, তখন আপনি যদি বলেন ভাইয়া আপনার আর্টিকেলটা না ওই দিন লিখেছেন না, খুব সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে ভাইয়া, ভাই আমি কিন্তু সবসময় আপনার আর্টিকেল পড়ি, তখন ভাইয়া বলেন না ছেলেটা তো আমার একবারে খুব ফ্যান, তখন সে আপনার প্রতি আগ্রহ তৈরি হবে। আর চতুর্থ যে জিনিসটা, পিজিডিং করা স্বভাব আছে আমাদের মধ্যে, এ কথা বলতেছি উকুন এটা বের করে নিয়েছিলেন আপনি, নাকে মুখে হাত দিই না আমরা, হ্যাঁ, এই পিজিডিংটা এটা করা যাবে না, তোতলানো যাবে না। যখন মানুষের সাথে আপনি করবেন তখন চমৎকার করে সুন্দর করে তাকে আপনি কি করতে হবে? ইমপ্রেস করতে হবে, দেখবেন তখন সে আপনার ফ্যান হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোথাও যাবেন, ভাইবা দিতে যাবেন, যেখানে যাবেন, আপনার প্রথম কথা শুনে বুঝতে পারবে যে আপনার ওয়েট কতটুকু আছে। দ্বিতীয় হচ্ছে স্পিকিং স্কিলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আঞ্চলিকতা দূর করতে হবে। আঞ্চলিকতা দূর করতে হবে। আমরা এখানে বিভিন্ন এলাকা থেকে আমরা আসি, কেউ নোয়াখালী থেকে, কেউ সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, বাসার মৃত্যু হয়েছে, অনেক জায়গায় আহত হয়েছে সিলেটে গিয়ে, বলি না, হ্যাঁ, ব্রাউনবাড়িয়া থেকে আসছেন, উনারা তো আবার লাঠি ছোড়া তারা কিছু বুঝেন না, ঠিক আছে, হাত থাকতে মুখ কিরে, ওনারা বলে যে হাত থাকতে। আমি গত শুক্রবারে রায়পুরে গিয়েছিলাম, যাওয়ার সময় আমার ড্রাইভার সহ সবাইকে বলতেছে, ড্রাইভারকে একজন আমার সাথে নরসিংদী উঠেছে, ভাই কোনো কথা বলবেন না, দমক টমক দিয়ে না, ওরা কিন্তু মুখের আগে কথা হাত চলে। মানে এই যে অটোগুলো সামনে যাবে, গাড়ি কোনো হর্ন দিতে পারবে না, হর্ন দিলে গালি একটা দিয়ে দিবে, মানে তারা সাহসী। কিন্তু তারা যত বেশি সাহসী, তারা অবদানও রেখেছে। এবার নতুন বাংলাদেশের সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল কি? কারাগারে আক্রমণ, নাকি? হ্যাঁ, মাস্টারদা সূর্য সেনকে যদি ব্রিটিশের অস্ত্রাগার লুটের জন্য আজীবন মানুষ স্মরণ করে, নরসিংদীর মানুষকে এই কি বলে আজীবন মানুষ স্মরণ করবে কিসের জন্য? এই কারাগার আক্রমণের জন্য। না, এটা নরসিংদীর, রায়পুর হচ্ছে নরসিংদীর, আপনার হচ্ছে ব্রাউনবাড়িয়া পাশাপাশি তো। এই জন্য আপনাদেরকে বলি, কথা আঞ্চলিকতা দূর করতে হবে। আমার মনে আছে আমরা একবার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে একটা ইনভাইট করতে গিয়েছিলাম একটা প্রোগ্রামের জন্য। তো সাইফুর রহমান সাহেবের কাছে যাওয়ার পর আমরা একটু সুটেড বুটেড হয়ে গিয়েছি একটা প্রোগ্রামের জন্য, বললাম যে স্যার আমরা আসছি। তো উনি বললো তোমরা এক কাজ করো, তোমরা সোয়েটার পরে আসো। আমরা ভাবলাম স্যার মনে হয় স্যুট টুট পছন্দ করেন না। তো পরে আমরা নীলক্ষেত গেলাম, নীলক্ষেত দিয়ে সোয়েটার কিনলাম, সোয়েটার কিনে সোয়েটার পরে গেলাম। এই তোমাদেরকে বললাম না সোয়েটার পরে আসছে, তোমরা এখন কেন আসলে? পরে বুঝতে পারলাম 6টার পরে যেতে বলছে। আমার মনে আছে রাজশাহীতে একটা প্রোগ্রাম করছিলাম, চাঁপাইনবাবগঞ্জে একটা স্কুলে কর্মশালা করছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে আমি স্পিচ দিচ্ছিলাম। পিছন থেকে একজন মেয়ে উঠে বলল, স্যার আমার একটা কথা আছে। আমি বললাম ভাইয়া তুমি আমাকে স্যার ডাকলা কেন? ভাই আপনি মাইন্ড করেছেন, আমাদের এলাকায় না ভাইয়াকে সম্মান করে স্যার ডাকে, ভাইয়াকে সম্মান করে স্যার ডাকে। পরে নামাজ একটা ছেলে আমাকে, ভাইয়া আমাকে একটা এসএমএস করেন তো। একটু পরে নামাজ পড়তে বলে আস্তাগফিরুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা। পরে বুঝতে পারলাম, মানে হ্যাভ ইউ এনি প্রবলেম দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ টু ক্রিয়েট দ্য প্রবলেম অল কাইন্ডস অফ ল্যাঙ্গুয়েজেস। যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ, জি আচ্ছা,
তারপরে যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয় তাহলে আপনার প্রত্যেকটা ভাষায় আপনার কি হবে, সমস্যা হবে। তারপরে আমার মনে আছে আমি 2013 সালে গিয়েছিলাম আপনার মাদ্রাজ ইউনিভার্সিটি, ভারতের দক্ষিণ প্রদেশ মাদ্রাজ ইউনিভার্সিটি একটা ডিবেট কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য। সেখানে আমরা প্রায় 12 দিন ছিলাম। তো ওরা মশলা বেশি খায়, আমার খুব বাঙালি খাবার খেতে ইচ্ছে করলো। তো আমি বললাম বাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? তা আমাকে বলছে হ্যাঁ অ্যাভেলেবল, ইউ হ্যাভ টু গো সো ফার। তোমাকে পায় আমি 100 কিলোমিটার করে আমি গেলাম একটা বাঙালি দোকানে লেখা আছে ইংলিশে YANG ইয়াং TUNG টুং KHAN কাই JAN ইয়াং টুং কাইদাং রেস্টুরেন্ট। আমি বললাম এটা চাইনিজ রেস্টুরেন্ট মনে, কারণ চাইনিজে ইয়াং ফং টং টং বলে নাকি। ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলতে ভাইয়া ভালো আছেন? আমি ব্রাদার ইউ ফ্রম? কাই তো নোয়াখালীর মানুষ। মানলাম নোয়াখালীর, কিন্তু নাম দিলেন চাইনিজ কেন? কে বলছে এটা চাইনিজ? এটা তো ইয়ান্তুন খাইজান, মানে এখান থেকে খেয়ে যান। বলে না ইয়ান্তুন খাইজান আর নাকি হুতি যান। তাহলে আপনি এভাবে লিখলেন কেন? বলছে ভাই বাইরের মানুষ তো মনে করে এটা চাইনিজ রেস্টুরেন্ট, বিদেশি রেস্টুরেন্ট, আর বাঙালিতে ভিতরে ঢুকলেই বুঝতে পারে এটা নোয়াখালী রেস্টুরেন্ট। দুই ধরনের কাস্টমার পাই, এই জন্য এভাবে লিখছি। তখন আমি বুঝতে পারছিলাম নোয়াখালী মানুষের অবস্থা কি। কে কে নোয়াখালীর আছেন দেখি? কে কে নোয়াখালী? আপনার প্রশংসা করলাম আপনাদের। আচ্ছা, এটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনার স্পিকিং স্কিলটা আপনাদের মেকশিওর করতে হবে। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব। সেটি হচ্ছে আমার মনে আছে 2015 সালে ভারতের ইন্দোর প্রদেশে গিয়েছিলাম। ইন্দোর মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে একটা ডিবেট কম্পিটিশন, সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তো সেখানে যাওয়ার পরে একটা চিড়িয়াখানা দেখতাম, আসার সময় মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় 3টা মূর্তি বড় বড়, শুরুতে একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তির মুখে 2 হাত। হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারলাম মানে কি লেখা। আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে? তো তারা বলে এখানে লেখা আছে 2 চোখে হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, আর কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। আমার খুব দাগ কেটেছে। দেখো, তুমি যদি খারাপ কিছু না দেখো, তুমি কখনো খারাপ কিছু মানুষকে বলবাও না, আর তুমি যদি খারাপ কিছু না বলো, তুমি খারাপ কিছু শুনবাও না। দ্বিতীয়ত দেখলাম একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, একটা ছিদ্র রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য হাতটা ভিতরে নেয়। হাতটা নেওয়ার পরে সে হাতটা আর বের করতে পারে না। কেন বের করতে পারে না বলো তো? কারণ বাদাম নিলে হাতটা বড় হয়ে যায়, পরবর্তী সে ধরা খেয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্তি হইতে পারে, কিভাবে বলো তো? বাদামটা ছেড়ে দিলে। কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না। আমাদের লাইফে অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কনসেপ্ট বাদাম, গেমিং ইজ আ ওয়ান কনসেপ্ট বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কনসেপ্ট বাদাম, সিরিয়াল ইজ আ ওয়ান কনসেপ্ট বাদাম। এই বাদামের লালসা যদি তুমি না ছাড়তে পারো, তাহলে তুমি বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। প্রজাপতির পিছনে ঘোরা দরকার নাই, ফুলের চাষ করো, দেখবে যে প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তোমরা জানো দাবানল একটা অঞ্চলে দাবানল হচ্ছিল। দাবানল হওয়ার পরে সকল প্রাণী, আগুন লেগেছে, সকল প্রাণী চলে আসছে, দাবানল থেকে চলে আসছে। তখন হাতি দেখলো, হাতি নীতিতে সবাই চলে আসে। হাতি দেখলো তার মাথার উপর দিয়ে একটা ছোট্ট একটা পাখি হামিং বার্ড একবার এদিকে যায়, একবার এদিকে আসে। সে তাকে ধরলো, এই তুই কই যাস? সে ওস্তাদ ক্ষমা করবেন, আমি নদীতে যাচ্ছি, নদীতে নিয়ে একটু পানি নিয়ে দাবানলে নিক্ষেপ করছি। বলছে তোর পানি দিয়ে কি হবে? বলছে ওস্তাদ আমি জানি কিছুই হবে না, কিন্তু এই মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাতৃভূমিতে আমার মা বাবা জন্মগ্রহণ করেছে, এই মাতৃভূমিতে আমি খেলেছি, আমার মা বাবা খেলেছে। এই মাতৃভূমি জ্বলে যাচ্ছে, আমি কি সেটা সহ্য করতে পারি? আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু মাতৃভূমিকে রক্ষা করার জন্য চেষ্টা করছি। তখন হাতির ইগুতে লাগলো, কত তো সত্য। আমরা প্রত্যেকে যদি পানি নিক্ষেপ করি, তাহলে তো এই দাবানল থাকার কথা না। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। I have visited 26 states all over the world. আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি, একদিন থেকে যে 2 দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়। কোথাও গরম, কোথাও ঠান্ডা, এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে। আমি রাশিয়া গিয়েছিলাম, -25, আমি বের হয়েছে, আমার হাত ফেটে রক্ত বের হয়েছে, হাত ফেটে রক্ত বের হয়েছে আমার, এত ঠান্ডা। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না, কখনো গরম, কখনো ঠান্ডা। জন অফ ক্যানেডি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। সুতরাং প্রত্যেকে নিজের দেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা যদি আমরা রাখতে পারি, ইনশাল্লাহ আমরা কখনো ছোট হব না। শিক্ষার্থীরা যারা আছে সবাই একটু দাঁড়াও, আমি একটা ওত বলে আমার কথা শেষ করবো। শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, আমি সব জায়গায় ওটা বলার চেষ্টা করি, সবাই একটু দাঁড়াও। স্কুল তো শেষ করে আসছো তোমরা, আমিও বলছি, আমার সাথে সামনে হাত নাও, বলো আমি ওয়াদা করছি, লাউডলি বলো, আমি ওয়াদা করছি
খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। আবার বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।